সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ভুবনে। দর্শক, প্রতি পর্বের মতো আজকেও আমরা আড্ডা দিব, গল্প করব আর গান শুনবো। গানের কথা যখন চলেই আসলো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমাদের যিনি অতিথি হয়ে এসেছেন তিনি কিন্তু এই গান এবং সঙ্গীতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চলুন কথা না বাড়িয়ে আমি তাবাসসুম আহমেদ আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী পলিকে। কেমন আছেন আপা? আছি ভালো। প্রথমে আমরা জানতে চাইবো, এই যে সঙ্গীত এত সুন্দর একটা বিষয়, এই ভুবনটায় আসার ইতিহাসটা কি? ইতিহাস তো আমার মা গান করতো। আমার মা লালন গীতি পল্লী গীতি গান করতো রেডিওতে, টিভিতে। তো সেই মার থেকেই আসা। তারপর আমার ফ্যামিলি 2 ভাই বোন গান করছে। আচ্ছা আচ্ছা, এই তো এইভাবেই আসা। আচ্ছা, সঙ্গীতে আছেন, কিন্তু তার আগে একটু জানতে চাচ্ছি যে শিক্ষা লেখাপড়া কিংবা বেড়ে ওঠাটা কোথায় হয়েছে? ঢাকাতেই ছিলেন না, নাকি? ছোট থেকে বড় হয়েছি পাবনাতে, আমাদের দেশের বাড়ি পাবনা। পরে ওখান থেকে ঢাকায় আসা। আচ্ছা, ঢাকা থেকেই তো শুরু। গান ওখানেও করতাম ছোটবেলায়। পরে ওখান থেকে কম্পিটিশনে যেগুলো হতো স্কুলের, সেই গানগুলো ওখানে কম্পিটিশনগুলো মানে করতে হতো স্কুলের জন্য, স্কুল থেকে। দেন তারপরে ঢাকায় চলে আসা। আমার মা ট্রান্সফার হয়ে ঢাকায় চলে আসলো রেডিওতে, সবাই ঢাকায়। আচ্ছা, শৈশবের কথা যখন হচ্ছেই তাহলে আমরা শৈশবের একটি ছোট মজার কোনো স্মৃতি একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। স্মৃতি তো অনেকগুলোই আছে। আমি পল্লী গীতি গান করতাম, লালন গীতি পল্লী গীতি করতাম। তখন পল্লী গীতিতে আমি জাতীয় শিশু শিল্পী পুরস্কার পেয়েছিলাম। আচ্ছা, পাবনা থেকে। এইটা 85 কি 6 এরকম হবে। প্রথম যে স্টেজে উঠেছেন সেই অনুভূতিটা কেমন ছিল? অনুভূতিটা দেখা যাচ্ছে যে যখন শিশু একাডেমিতে ওটা ফাইনাল পাবনা থেকে ঢাকাতে আসতে হয়েছে। তো অনেক অডিটোরিয়ামে অনেক মানুষ, আমাকে গাইতে হবে। এবং পল্লী গীতি যখন গাইবো আমাকে আমার মা শাড়ি মানে পরিয়েছিল। তো অতটুকু মানুষ শাড়ি পরে গান গাওয়া, পরে একটা টেবিলের উপরে আমাকে বসানো হয়েছিল। পরে টেবিলে অনেক মানুষের ভিড়ে আমাকে ওই হারমোনিয়াম নিয়ে গান করতে হয়েছিল। পরে রেজাল্ট আমি ফার্স্ট হয়েছিলাম। এরপর ঢাকায় আপনার প্রথম স্টেজে পারফর্ম করা। ঢাকায় এরপর কিভাবে আস্তে আস্তে শুরু হলো? এই তো ঢাকাতে মা গান করতো, মার সাথে সাথে রেডিওতে যেতাম। মার রেডিওতে তো 2টা প্রোগ্রাম হতো, একটা রেকর্ডিং হতো, একটা আপনার হতো মানে রেকর্ডিং করে রাখতো, আর একটা লাইভ যেত। তো ওই মার সাথে সাথে যেতাম। রেকর্ডিংয়ের সময় দেখা যাচ্ছে মা গান করতো, আমি একটু হারমোনিয়াম বাজাতাম। তখন কলকাকলি একটা রেডিওতে একটা প্রোগ্রাম হতো, তখন আমি আর ডলি ওখানে অ্যাটেন্ড করলাম, ওই কলকাকলি প্রোগ্রাম করলাম। দেন ওখান থেকে স্কুল থেকে আবার টিভিতে একটা অনুষ্ঠান হতো। এই থেকেই আস্তে 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 এইভাবে। আচ্ছা, আপনার মার কথা যখন উঠলো তাহলে আপনার মা একজন খুব গুণী একজন সঙ্গীত শিল্পী, তার কথা আপনার মুখ থেকে একটু শুনতে চাই আমার দর্শকদের জন্য। এটা হয়তো অনেকেই জানে না যে আমার মা লালন গীতি কিন্তু প্রথম প্রচার সে করেছিল মার মুখে শুনেছি 1962 সনে। তো মা তখন রাজশাহী বেতারে গান করত। তখন মার ওস্তাদি ছিল কানাইলাল শীল। আমার মাকে মানে দেখা যাচ্ছে এখনও একটা গান আছে যে ওই গানটা ডলিও করেছে, মায়াবী মায়াবী নয়ন দুটি কোকড়া কোকড়া চুল, এখনও সেই গানটা বাজে। আচ্ছা, এখনও রেডিওতে সেই গানটা বাজে। অনেক বড় একটা ব্যাপার এটা। হ্যাঁ, এটা এখনও বাজে। আর আমার মাটা খুব সিম্পল ছিল, সবাই খুব পছন্দ করত। আচ্ছা, আর কি বলবো মা। আচ্ছা আপা, আপনি প্রথম যে গানটি স্টেজে পারফর্ম করেছিলেন তার 2টা লাইন একটু শুনতে চাচ্ছি। ওইটা তো পল্লী গীতি ছিল। আচ্ছা, অল্পটুকু গাইছি। অবশ্যই। আর কত কালে ভাসিব আমি দুঃখের সারি গাইয়া, জনমে গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তোরি বাইয়া রে আমার, ভাঙা তোরি বাইয়া। আচ্ছা, বর্তমানে অ্যালবামের কাজ কিংবা আগে যা করেছেন তার সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমি যখন অনেক ছোট তখন হঠাৎ করে
92-তে আমার একটা মিক্সড সলো অ্যালবাম আসছিল, 95-এ একটা আসছিল সেকেন্ড অ্যালবাম, সেটা ছিল আপনার সঙ্গীতা থেকে আসছিল, ওটা পুরা কথা সুর লিখেছিল মিল্টন খন্দকার। তারপরে আপনার সঙ্গীতা থেকে আরেকটা আসছিল ভালোবেসে মরতে পারি তোমার জন্য, এই ক্যাসেটটা করেছিল, পুরা অ্যালবাম করেছিল ইথুন বাবু। আচ্ছা, তারপরে আসছিল আপনার সাউন্ডটেক থেকে, তারপর তো মিক্সড অ্যালবাম। আপনার অ্যালবামের কথা শুনলাম, তার কিছু সুন্দর সুন্দর গানও শুনলাম, তো ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা সামনে কি কাজ আসছে সেগুলোও জানবো, কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, দর্শক কাছে একটা বিরতি নিয়ে আসছি। ঠিক আছে। দর্শক আমাদের সাথেই থাকুন, গল্প চলছে সঙ্গীত শিল্পী পলির সাথে, আমরা আরো অনেক মজার গল্প, তার ভবিষ্যৎ পরিকল্পনা জানবো। বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি, আমাদের সাথে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ভুবনে। আমাদের সাথে আজকে আড্ডা দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সঙ্গীত শিল্পী পলি। চলছে তার সাথে আড্ডা, চলুন ফিরে যাই তার কাছে। আপা, আপনার কাছে জানতে চাই যে অ্যালবাম, এটা সঙ্গীতের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, তো একসময় অ্যালবামটা কিন্তু অনেক উৎসবের একটা ব্যাপার ছিল, অনেক বড় একটা ব্যাপার ছিল যে আমার একটা অ্যালবাম বের হচ্ছে, কোনো একটা সঙ্গীত শিল্পীর অ্যালবাম বের হচ্ছে, আমরা সেটা কেনার জন্য একটা উদ্গ্রীব হয়ে থাকতো সবাই। তো এখন সে ব্যাপারটা একেবারেই হারিয়ে গেছে, কি মনে হচ্ছে আপনার, কেন? আমরা যখন করেছি তখন তো একটা ক্যাসেটের যুগ ছিল, ফিতা বলতো সবাই। তখন আর্টিস্ট বলেন, ডিরেক্টর বলেন, যে লিখে সে, তারপরে যে কম্পোজ করছে সে, রেকর্ডিস্ট, সবাই কিন্তু একসাথে বসে কাজ করতাম। এখন অনেক চেঞ্জ, তখন কোম্পানি সাউন্ডটেক, সঙ্গীতা, তারপরে সোনালী আরও ছিল। পাইরেসি যেহেতু শুরু হয়ে গেছে, আস্তে 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 কিন্তু অনেক কোম্পানি বন্ধ হতে গেল, মানে হয়ে গেল, কোম্পানি কিন্তু আর নেই। তাহলে এখন দেখা যাচ্ছে যে এখনকার যুগের অনেক সঙ্গীত শিল্পী কিন্তু গান রেকর্ড করে নিজে ইউটিউবে আপলোড করতে পারছেন, ইভেন মোবাইলে দিতে পারছেন। হ্যাঁ, এটা করতে হচ্ছে কেন? এই কারণে করতে হচ্ছে যে যুগের সাথে তাল মিলায় সবাই তো চলছে, যেহেতু পাইরেসির কারণে মাঝখানে তো অনেকেই গান করা ছেড়ে দিয়েছে, অনেকে গান করছে না। তারপরে পাইরেসি একটা ক্যাসেট বের করে দিলে দেখা যাচ্ছে ওরকম পারিশ্রমিক কোনো কোম্পানি দিতে চায় না, বলে ক্যাসেট চলে না কিভাবে দিব, ওদের একটা কোম্পানির একটাই কথা। ইউটিউবেরটা আমি মনে করি এটা খারাপ কিছু না, এটা অনেক অনেক মানুষ দেখে, ওয়ার্ল্ডের অনেক সব জায়গা গান সার্চ করলেই দেখা যায়। কিন্তু হ্যাঁ, আগের যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু এখন আমাদের আগের পরিবেশটা নেই। তো এখানে একটু অন্যরকম কথা বলছে, সেটা হলো দেশে বিদেশে আপনি তো অনেক পারফরমেন্স করেছেন, এরকম একটা দুইটা পারফরমেন্সের কথা তো আমরা শুনি, বাট আমরা সেখানে যে অনেক লোক থাকে, অনেক প্রবাসে গিয়ে অনেক প্রবাসীরা রয়েছেন, তারা হঠাৎ করে যে বাংলার গান, মাটির গান শুনে, মানে তাদের অভিব্যক্তিটা কি থাকে? সবচেয়ে মানে এই জিনিসটা ভালো লাগে যে যখন আমরা দেশের বাইরে যাই, বাংলা গান শুনতে চায় ওরা, কারণ ওরা অনেকেই বাবা মাকে ছেড়ে যায়, কারোর ওয়াইফ থাকে না, মানে দেশে থাকে, কারোর ফ্যামিলিকে রেখে যায় অনেক বছর বছর যুগ যুগ ধরে। তো যখন একটা বাংলাদেশ থেকে কোনো শিল্পী যখন যায় না, ওরা মনে করে কি যে হয়তো ফ্যামিলির কেউ আসছে, যাব দেখতে। ওরা তো সবসময় সময় পায় না গান শোনার, টিভি দেখার সময় পায় না, তারপর যতটুকু সময় পায় তারা কিন্তু টিভি দেখে। যখন যাই ওরা না গান, বাংলা গান এবং আমি আধুনিক তো আছেই, ফোক গানটা খুব শুনতে চায়। আচ্ছা, এবং ওরা মনে করে কি আমরা যখন ফোক গান গাই, ওই ফোক গানের সাথে লালন, পল্লীগীতি, ফোক, অনেক গান, ভাটিয়ালি, ওরা খুব এনজয় করে গানটাকে এবং দেখে না এত ভালো লাগে যে তখন মনে হয় কি যে আমি দেশের বাইরে মনে হয় শো করতে আসছি নেই, আমি মনে হয় আমার বাংলাদেশেই শো করছি। সঙ্গীত শিল্পী হওয়ার পেছনে পরিবারের অনেক অবদান থাকে, তো আপনারা তিনজন গুণী শিল্পী একই পরিবার থেকে এসেছেন, পরিবারের যারা আছেন তাদের কাছ থেকে কেমন ফিডব্যাক পান, তাদের কি অভিব্যক্তি, যে তারা কি ভাবেন যখন তিনজন আপনারা একসাথে স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করেন? আমার মা সবচেয়ে বেশি খুশি হতো। আমার মার খুব ইচ্ছা ছিল যে আমার 3 ছেলে মেয়ে এমন একটা জায়গায় আমি দাঁড় করাবো যাতে ওদেরকে সবাই চিনে। আপনার ভাই বোন দুজনই খুব খুব দেখা যায় প্রতিনিয়ত সামনে দেখছি আমরা, তাদের গান শুনছি, আপনি মনে হয় একটু কম আসছেন, এই ব্যাপারটা কেন এটা জানবো। তার আগে একটি ছোট্ট বিরতি আমরা নিয়ে আসছি, ফিরবো একটু পরে। দর্শক, আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরবো আবারও আমাদের আয়োজনে, আমাদের সাথেই থাকুন।
আবারও স্বাগত আমাদের নিয়মিত আয়োজন আপন ভবনে। আমাদের আজকের আড্ডার অতিথি কিন্তু সঙ্গীত শিল্পী পলি। আড্ডা চলছে তার সাথে, চলুন ফিরে যাই আমাদের আড্ডাতে। আপা, যেমনটি জানতে চাচ্ছিলাম যে আপনার ভাই এবং বোন দুজনকে আমরা খুব ফ্রিকুয়েন্টলি দেখছি, তাদের গান শুনছি। আপনি কি যেন কোথায় হারিয়ে যাচ্ছেন, অনেক দিন পর পর আসছেন, কারণটা ওই যে আমার একটা রাগ, আমার একটা ক্ষোভ। আচ্ছা, আমার রাগ ক্ষোভ থেকে আমি গানে আসি, আবার চলে যাই, আবার গানে আসি। ক্ষোভটা কার প্রতি, রাগটা কেন, কিসের জন্য? আসলে একজনের পিছনে কিন্তু দেখা যাচ্ছে আমি যদি গান গাইছি, আমার পিছনে যদি কোনো ওরকম হেল্প যদি কোনো মানুষ না থাকে, তাহলে এই ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজ করা কিন্তু খুব টাফ হয়ে যায়। তো আগের থেকেই আমি আমার মার উৎসাহটাই আমি এটা বলবো যে আমার মার উৎসাহটা বেশি ছিল। কিন্তু বড় হয়ে তো আর দেখা যাচ্ছে মা সাথে সব জায়গা তো আর ওটা মার তো একটা পরিচয় ছিল, তো তারপরে তো নিজেরও একটা পরিচয়, একটা ব্যাপার থাকে। কিন্তু আমি মনে করি যে একটা ফ্যামিলি যদি কেউ আসে, অবশ্যই কারো না কারোর একটু হেল্প থাকতে হয়। সবাই সবার প্রতি, ফ্যামিলির যদি কেউ একজন গান করে বা কেউ যদি নাটক করে, আমার মনে হয় ব্যাকআপটা সেটা হয়তো পায়, যেটা আমি পাইনি। তাহলে কি আপা বলতে যাচ্ছেন যে যে ব্যাকআপটা সেটা কি পরিবার থেকে আসেনি, নাকি এই যে ইন্ডাস্ট্রি, যেটা সঙ্গীত ইন্ডাস্ট্রি, এখান থেকে আপনি সেই সাপোর্টটা পাচ্ছেন না, তাই? না, পাচ্ছি না বলতে কি, হ্যাঁ ওরকমই বলা চলে। দেখা যাচ্ছে ওই যে বললাম না, ক্যাসেট করতে গেলে বলে কি যে ক্যাসেট তো চলে না, কিন্তু চলছে কিন্তু ক্যাসেট। আচ্ছা আচ্ছা। এই যে একটা মন ভেঙে যায়। একটা সিঙ্গারকে তো ভালো করে বলতে পারে যে আপা আপনি গান করেন, বা একটা হেল্প। আমি মনে করি একটা কোনো কাজ করতে গেলে সবারই একটা হেল্পের দরকার। সহযোগিতা সবচেয়ে বড় ব্যাপার। সেই সহযোগিতাটা যদি কেউ কখনো কারো কাছ থেকে না পায়, তখন মানুষের কষ্ট থাকে, সেই কষ্ট থেকে গানের থেকে সরে যায়। আচ্ছা, তাহলে কিন্তু আপনার বোন আছেন, ভাই আছেন, তাহলে না, ওরা তো ওদের ক্ষেত্রে ওরা অনেক বিজি থাকে। আচ্ছা, এটা আচ্ছা। সত্যি, ওরা অনেক ক্ষেত্রে ওদের সময় টাইম বের করতে পারে না। কিন্তু আমি চাই কি, আমি আমার ইয়েতে আসবো, আপনার পরিচয়, আমার পরিচয় আমি কাজে আসবো। আপনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর অবভিয়াসলি ওরা ওদের জায়গা আছে, থাক। আমি এটা সবাই তাদেরকে চিনে। হয়তো সামনে আমি যে কাজগুলো করছি, খুবই ভালো কাজ আসবে, ইনশাআল্লাহ আমরা আশা আসছে, করছি। আচ্ছা সেটা দর্শক দেখতে পাবে। আচ্ছা আপা, আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে আপনি একটা সঙ্গীত পরিবার থেকে এসেছেন, তো আপনার সঙ্গীতের এত ভালো অবস্থা, তো আপনি কি মনে করেন যে আপনি যে সঙ্গীত পরিবার থেকে এসেছেন এজন্যই এটা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ না না রয়েছে? না, এটা আসলে সবাই ভাবে যে ফ্যামিলির এরা এই গান করছে সবাই চিনে, আমারও সেম। না, এটা কখনোই হয় না। এটা যার পজিশন তার করে নিতে হয়। আচ্ছা। দেখা যাচ্ছে ওদের জন্য আমাকে যে ওইভাবে, ওদেরকে যেভাবে ডাকছে আমাকেও যে সেইভাবে ডাকা হয়, তাও কিন্তু না। আচ্ছা, এটা যদি অনেকেই ভাবে যে বুলবুল ভাই গান করছে, ডলি গান করছে, পলিও কেন করছে না, বা পলি করছে, কিন্তু না, এটা তা না। আসলে ওই যে বলেছি না যে বুলবুল ভাই, ডলি একটা ভালো জায়গায় চলে গেছে, আমার গ্যাপ ছিল। আমি দেখা যাচ্ছে 2 বছর গান করছি, আবার করছি না, আবার গ্যাপ। ওই যে রাগ, মান অভিমান। তো হেল্প আছে, ভাই বোনের অবশ্যই আছে, ওটা করে, কিন্তু যতটুকু করার দরকার ততটুকু আমি আসলে পাই না কারো কাছ থেকে। আচ্ছা। আমি যতটুকু যেটা আসি, এটা আমার নিজের আর আমার মার দোয়াতে। আচ্ছা, এটাই। মানে আপনি চাচ্ছেন যে আপনি যেখানেই যাবেন, যতটুকুই করবেন, মানে পুরোটা আপনার নিজে। হ্যাঁ, মানে আমি কেউ যেন আমাকে না বলে যে আমার পরিচয় আমি আসতে চাই। আচ্ছা আচ্ছা। কেউ যেন না বলে যে এটা তো বাদশা বুলবুলের বোন। এটা বলবে, অবশ্যই বলবে, কিন্তু অনেক জায়গায় আছে না, স্টেজে গান করতে গেলে বলে এখন গান করতে আসছে ডলি সায়ন্তনীর ছোট বোন পলি সায়ন্তনী। কেন এটা কেন বলবে? আমি তো গান করছি। একই ফ্যামিলির দেখা যাচ্ছে 4-5 জন অনেক ভালো, অনেক গান করছে, যার নাম আলাদা, যার নামে কিন্তু ডাকছে, তাহলে আমাকে কেন সেই নামে? আমি সেই নামে মানে খুবই আমার কষ্ট হয় যে আমি তো গান করছি। আমার পরিচয় হচ্ছে আমার মা। আমার মার থেকে আমি আসছি, আমার মা থেকে কিন্তু ডলি আসছে, আমার মা থেকে কিন্তু বুলবুল ভাই আসছে। পরিচয়টা হওয়া উচিত স্টেজে। এখন আসছেন জনপ্রিয় লালনগীতির কণ্ঠশিল্পী মনোয়ারা বেগমের মেয়ে পলি, আমি মনে করি এটা বলা উচিত। কিন্তু যখন এটা বলে আমার খুব কষ্ট লাগে।
আপা, আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আসছে সামনে? ভবিষ্যৎ পরিকল্পনা আমার একটা ফোক গান আসছে। এটা হচ্ছে গানটা লিখেছে হচ্ছে নুরি পাগল, আচ্ছা আর সুরটা করেছে হজরত আলী, কম্পোজিশন করেছে অঙ্কুর মাহমুদ। এই ফোক গানটা না অনেক বছর 2010 থেকে আমার একটা প্ল্যানিং যে এই গানটা আমি করব। আর এই গানটা আমার মার খুব পছন্দের ছিল। আমি যখন একটা রিয়েলিটি একটা আরটিভিতে একটা রিয়েলিটি শো হয়েছিল, আমাদের সমবয়সী সব শিল্পীদেরকে নিয়ে ইজাজ খান স্বপন ভাই একটা প্রোগ্রাম করেছিল, সেখানে এই গানটা আমি ফোক রাউন্ডে আমি গানটা করেছিলাম। তো সেই থেকে আমার এই গানটার প্রতি একটা দুর্বলতা ছিল যে আমি গানটা করব। তো আমার মার খুব ইচ্ছা ছিল তুমি এই গানটা গাও, দেখবা তোমার হিটের দরকার নেই বাবা, তোমাকে সবাই দোয়া করবে এই গানটা শোনার পরে। গানের কথাগুলো খুব সুন্দর। আর আমি যখন টিভিতে এই গানগুলো যখন গাইতাম না, মা বসে বসে কাঁদতো। আমার ওইটা মনে পড়ে এখনো, মা বসে বসে কাঁদতো। তখনই আমি একটা প্ল্যান করে ফেলছি যে আমি এটা করবই। তো সেটার প্ল্যানটা সাকসেস হলো লাস্ট পর্যন্ত। এই মাসে আমি মিউজিক ভিডিওটা ছাড়বো। আমি আমার পরিচয় আসতে চাই। আমার মারও একটা ইচ্ছা ছিল, সবাই সবার পরিচয় আসতে চায়। আমি চাই না যে কেউ বলুক যে ডলি সায়ন্তনীর বোন, বাদশা বুলবুলের বোন। আমি আমার পরিচয় আসব। আর কিছু মিডিয়ারও কাজ উচিত আমি মনে করি যে সুযোগ দেওয়ার জন্য। সিনিয়র বলেন, জুনিয়র বলেন, এখন যারা গান করছে সবাই মিডিয়াদের কারণেই কিন্তু আমরা বেঁচে আছি, দর্শকের কারণেই কিন্তু আমরা বেঁচে আছি। আর এখন যদি দর্শক যদি আমাকে না চায়, মিডিয়া যদি আমাকে না ডাকে, তাহলে আমি বেঁচে থাকবো কিভাবে? গান তো আমি কখনো ছাড়তে পারবো না, কারণ গান তো আমার রক্তের সাথে মিশে আছে, কারণ আমার মা গান করতো। আর আমি চাই যে মিডিয়া শুধু একই ফেজ বারবার না নিয়ে এসে যারা ভালো গাইছে তাদেরকেও একটু সুযোগ দিক, আমি মনে করি এটা উচিত। আর আমি আমার পরিচয় আসতে চাই, আমার মার পরিচয় আসতে চাই। আচ্ছা, ভাই বোন তো অবশ্যই আছে আমার, এটা তো সবাই বলবে যে ভাই আছে, বোন গাচ্ছে। আমি আর মানে কি বলবো, যে একটা কথাই কষ্ট লাগে যে যখন সবাই বলে যে ডলির ছোট বোনকে ডাকো, পলিকে, বাদশা বুলবুলের ছোট বোনকে ডাকো, কেন আমাকে তো বলতে পারে যে পলি গান করছে, ওকে ডাকো। মানে এই ক্ষেত্রে আপনি মিডিয়ার একটা ভূমিকা, মিডিয়ার একটা দায়িত্ব মনে করছেন যে নতুন মানে যারা গান গাচ্ছে, ভালো গাচ্ছে, তাদেরকে আনুন, সামনে আনুন, তাদেরকে একটু ঘন ঘন দর্শকদের দেখানো, ওদেরকেও নিয়ে আসে, কারণ মিডিয়ারও তো একটা দায়িত্ব আছে। আমি মনে করি ওদেরও একটা কর্তব্য যে এখন যারা গাইছে তারাও ভালো গাইছে, আগেও যারা গান করছে মানে করে আসছে তারাও কিন্তু ভালো গাইছে। এখন যদি মিডিয়া যদি না ডাকে, তাহলে তো আমি তো আর গিয়ে বসে থাকবো না, বা আরেকজন গিয়ে তো বসে থাকবে না, তাকে তো ডাকতে হবে। তো আমার মার খুব আশা ছিল যে 3 ছেলে মেয়ে আসছে, হয়তো আমি আগেও বলেছি যে ডলির ক্ষেত্রে আছে, ওর একটা পরিচিত বুলবুল ভাইয়ের ক্ষেত্রে আছে, আমি আমার ক্ষেত্রটা তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, আপনার জন্য আমাদের সেই দোয়া রইল, আপনি ইনশাল্লাহ অবশ্যই সেই পরিচয় তৈরি করতে পারবেন। আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। শেষ করার আগে আপনার যে অ্যালবামটি আসছে তার একটি সুন্দর একটি গান, যে গানটি এত সাধনার গান আপনার, সেই গানটি আমরা শুনবো। সেই গানটি শোনার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এত সঙ্গীত শিল্পী যে আছেন আমাদের সাথে আজকে, একজন পলি, ওনার সাথে গল্প করে আসলে শেষ করা যাবে না, তারপর অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমার আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন। আমরা শুনে আসবো তার আসছে যে অ্যালবামটি, তার গানটি। আপা, আমি দর্শকদের একটা কথাই বলবো যে আমার এই গানটি শুনবেন আর আমার মার জন্য দোয়া করবেন। আমার মা তো বেঁচে নেই আমাদের মাঝে, হয়তো দেখে যেতে পারেনি, কিন্তু অবশ্যই সে আমাদের জন্য উপরে থেকে দোয়া করবে, আমি এটা জানি। তো এই গানটা, যে গানটি আমি এখন গাইবো, সেই গানটি আসলে আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগা মানে আমি পলি বেঁচে থাকা। তা আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো কিছু গান আপনাদের মাঝে আমি উপহার দিতে পারি। অবশ্যই। তো গানটা গাই না? জি। তোমার সঙ্গে আমার সঙ্গে এত মাখামাখি,
ধরে রাখবে সাথ আছে কি বিধির এই তোর কলমের লেখা যাবে না খণ্ডনি আমি মরলে তুমি আমার সঙ্গে যাইবানি আমি মরলে তুমি আমার সঙ্গে যাইবানি ভাবে বুঝি আমার লাগি তুমি পাগলিনী আমি মরলে তুমি আমার সঙ্গে যাইবানি আমি মরলে তুমি আমার সঙ্গে যাইবানি।